কেমন বাংলাদেশ চান এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ। আমরা সবাই মানুষ, ডিপ্রেশন এবং এগুলো থেকে অনেকে সুইসাইডাল টেন্ডেন্সিও বাড়ছে সব। ওই পেশেন্ট ওই দিন রাত্রেবেলায় ভোর রাতে মারা যায়। মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের দেশের মানুষ এত সচেতন না। মানুষের খাবার আছে কিনা নাই এটা নিয়ে আমরা চিন্তা করতাম। বর্তমান বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটা বড় ধাক্কাই হচ্ছে সিন্ডিকেট। মেধা অনুযায়ী আমাকে জব সেক্টর ক্রিয়েট করতে হবে এবং বললাম যে তুমি তোমার নানিরে নিয়ে খাও বলে আমি চলে আসছি। একটু পরে দেখি পিচ্চিটা আমার রুমে আসছে, হাতে একটা ডালি। তিনটাই খুব বেসিক পিলার: স্বাস্থ্য, শিক্ষা, মানবিক মূল্যবোধ। আমরা আসলে সেই বাংলাদেশই দেখতে চাই। সংস্কারটা সেরকমই হওয়া উচিত যেটা দেখে আমরা তো ডেফিনেটলি অ্যাজ এ কন্ট্রিবিউটর উই গোনা ফিল প্রাউড এবং সারা বিশ্ব প্রাউড ফিল করবে যে না, আমরা একটা ডিফারেন্ট বাংলাদেশ। নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ। প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ। আমি আপনাদের সাথে আছি ধ্রুবিকেশা ধীরা। আজকের অতিথি একজন চিকিৎসক, গবেষক এবং সমাজ ভাবনার মানুষ। পোস্ট গ্রাজুয়েট, ডিপ্লোমা মনোরোগ, আসক্তি ও মানসিক স্বাস্থ্য, অক্সফোর্ড, কানাডা। চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি। আপনাকে স্বাগত ভাইয়া, আপনি কেমন আছেন? তোমাদেরকেও ধন্যবাদ, এই প্রোগ্রামে আমি আমন্ত্রিত অতিথি হিসেবে আসতে পেরেছি। থ্যাংক ইউ। আমার প্রথম প্রশ্ন, আপনি একজন চিকিৎসক, গবেষক ও নাগরিক হিসেবে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? একজন চিকিৎসক, গবেষক এবং নাগরিক হিসেবের মধ্যে প্রথম প্রাধান্য দিব আমি হচ্ছে নাগরিক হিসেবে যে শব্দটা তুমি ইউজ করছো সেটা। এক কথায় যদি বলি আমি কেমন বাংলাদেশ দেখতে চাই, আমি একটা অসাম্প্রদায়িক, প্রত্যেকটা নাগরিকের লাইফ ভ্যালুজ আছে এবং সেইখানে তার ব্যক্তিগত, রাজনৈতিক, প্রফেশনাল এই পরিচয়ের ঊর্ধ্বে আমরা সবাই মানুষ, এই চিন্তার এস্টাবলিশমেন্ট দেখতে চাই এই পুরো বাংলাদেশে। এবং প্রত্যেকটা নাগরিকের তার নাগরিক অধিকার এবং নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ধরনের একটা বাংলাদেশ দেখতে চাই। পরবর্তী প্রশ্ন, আপনি কানাডায় ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি করেছেন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে উচ্চতর গবেষণায় যুক্ত। এই অভিজ্ঞতা বাংলাদেশে কিভাবে কাজে লাগানো যায়? আচ্ছা, মেডিসিনের যে ব্যাপারটা, এটা আমার প্র্যাকটিসিং ফিল্ড। আমি অ্যাজ এ প্র্যাকটিসিং ডক্টর মেডিসিনের যে কোনো পেশেন্ট আমি ডিল করতে পারি বা তাদের সাথে দেখতে পারি, কিন্তু মানসিক স্বাস্থ্যের যে ব্যাপারটা, এইটা আমাকে কোভিড টাইমে বেসিক্যালি হচ্ছে খুব বেশি অডিট করে দেয়, যখন মানুষ তার জব হারাইছে এবং ফিনান্সিয়াল একটা ক্রাইসিসে পড়ছে। অ্যান্ড পিপল হ্যাজ লাইক পোস্ট কোভিড ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিপ্রেশন এবং এগুলো থেকে অনেকে সুইসাইডাল টেন্ডেন্সিও বাড়ছে সব কিছু। তো একটা মানুষের তো আসলে স্বাস্থ্যের দুইটা সেক্টর, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের দেশের মানুষ এত সচেতন না। একটা মানুষ যদি মেন্টালি হ্যাপি থাকে, তার ফিজিক্যাল ডিসকমফোর্ট এবং শারীরিক যে অসুখগুলো, এইগুলোও কিন্তু অনেক কমে আসে। তো তখন থেকে আসলে মেন্টাল হেলথ নিয়ে একটা বাংলাদেশে বড় কিছু করার প্ল্যান ছিল, এখনো আছে। এখন বর্তমানে আসলে আমি যেটা করতেছি সেটা হচ্ছে অনলি ফর মেডিকেল স্টুডেন্টস, বাট এটা গ্র্যাজুয়ালি জেনারেল পিপলদের জন্য হবে। সচেতনতামূলক প্রোগ্রাম, পার্সোনাল স্ট্যাবিলিটি, ইনক্রিজিং দ্য কনফিডেন্স একটা মানুষ কাজ করতে গেলে, এবং কিভাবে হতাশা থেকে একটু দূরে থাকা যায়। এটা আসলে খুব মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। শুধু যে একজন চিকিৎসকই করতে পারবে তা না। এখানে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চিন্তাভাবনা, সামাজিক চিন্তাভাবনা, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যাজ ওয়েল এস ডক্টর সাপোর্ট, সব কিছু মিলায় কিন্তু একটা মানুষ মেন্টালি হেলদি হতে পারে। আর একটা জেনারেশন যদি হেলদি মেন্টালিটি নিয়ে গড়ে ওঠে, তাদের আউটপুট কিন্তু আসবে হিউজ। হ্যাঁ, আমরা কিন্তু জেনারেশনটা সেটা হচ্ছে মানে এই বাংলাদেশে অনেক উচ্চতা নিয়ে যেতে পারবে। সো ইটস ফর এভরিবডি এলস। একটা মানে সেই 50-60 বছরের মানুষের যেরকম মেন্টাল হেলথের একটা ডেভেলপমেন্টাল প্রয়োজন, একটা ছোট শিশুরও গড়ে ওঠার মানসিক বিকাশ প্রয়োজন। আপনি ছিলেন টরন্টোর পোস্ট কোভিড মানসিক স্বাস্থ্য টিমের টিম লিডার। বাংলাদেশের কোভিড পরবর্তী মানসিক স্বাস্থ্য পরিস্থিতি কেমন দেখছেন? কোভিড পরবর্তী সময়ে আমাদের যেটা হয়েছে যে আমরা কোভিডের সময় যে ধরনের লাইফস্টাইল মেনটেন করছি, হাইজিন মেনটেন করা, পারস্পরিক একটা হচ্ছে দূরত্ব মেনটেন করা, যেন ডিজিজ স্প্রেড না করে, এই জিনিসগুলো আমরা আসলে যখন কোভিড চলে গেল এরপরে আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতো হ্যাবিটে চলে গেছি। আরেকটা জিনিস হচ্ছে কোভিডের সময় খুব মারাত্মক একটা জিনিস হয়েছে, যেহেতু অনেক লকডাউন ছিল, আমরা একজন আরেকজনের দুইটা ব্যাপারে খুব সাপোর্টিভ থাকতাম। একটা হচ্ছে মানুষ, আমার পাশের বাড়ির মানুষের খাবার আছে কিনা নাই এটা নিয়ে আমরা চিন্তা করতাম, খাবার দেওয়ার চেষ্টা করতাম বা বাজার করে দেওয়ার চেষ্টা করতাম। আরেকটা হচ্ছে যে আমরা পরিবারে অনেক সময় দিতাম, যেহেতু লকডাউন, বাসায় হাজবেন্ড তার ওয়াইফের কাজে হেল্প করতেছে, ওয়াইফ হাজবেন্ডের হেল্প করতেছে, অফিস ফ্রম হোম। তো ফ্যামিলি মেম্বাররা কিন্তু তখন বাবা মা সবাই এটা কিন্তু একসাথে পাইতো। এবং যখন কোভিড চলে গেল এটা কিন্তু গ্র্যাজুয়ালি আবার অ্যাজ ইউজুয়াল আগের মতো হয়ে গেল। তো কোভিড আসলে মানুষের মেন্টাল স্টেবিলিটি বাড়াইছে। কোভিড পরবর্তীতে আমরা যদি সেম প্র্যাকটিসটা রাখতাম তাহলে আমাদের
ফ্যামিলি থেকে শুরু করে সোসাইটির যে এনভায়রনমেন্টটা, এটা হয়তো আরও অনেক বেটার হইতো। সারা ওয়ার্ল্ডের কোভিডের একটা পোস্ট কোভিড ইফেক্ট রয়ে গেছে এক্সেপ্ট বাংলাদেশ। সো আমাদের আসলে উচিত হচ্ছে যে ওই প্র্যাকটিসটাকে গ্র্যাজুয়ালি একটু রাখা, পার্সোনাল হাইজিনের ক্ষেত্রে হোক অথবা সাপোর্টিভ যে মেন্টালিটি আমার নেইবারের প্রতি, আমার ফ্যামিলির প্রতি, মানুষের প্রতি, সোসাইটির প্রতি, এইটা আমাদের একটু ফিরিয়ে নিয়ে আসা উচিত। বর্তমান বাংলাদেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন? উইথ অল অনেস্টলি, সিন্ডিকেট, এটা ভেঙে ফেলা উচিত। বর্তমান বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটা বড় ধাক্কাই হচ্ছে সিন্ডিকেট। এর মধ্যে একটা হচ্ছে যে গভর্নমেন্ট হসপিটালে কিছু দালাল চক্র থাকে যারা হয়তো ওখান থেকে রুগী নিয়ে চলে যাচ্ছে। আপনি ট্রিটমেন্টের ক্ষেত্রে আগে যেটা ছিল ইন্ডিয়াতে রুগী মানে ডাইভার্ট করা, যে এখানে বাংলাদেশে ভালো ট্রিটমেন্ট হয় না, ইন্ডিয়াতে চলে যান, এই কনসেপশন গুলো চেঞ্জ করা, এই আচ্ছা ভাই, সিন্ডিকেটটা তাহলে ভেঙে দেওয়া। এগুলোর সমাধানটা কি? সমাধান হচ্ছে এই সিন্ডিকেট ভাঙতে হবে আমাদেরকে, এবং এইটার জন্য দুই ধরনের কোঅপারেশন লাগবে। ডাক্তারদের যেরকম লাগবে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে, ডেডিকেশন লাগবে তার সার্ভিসের ক্ষেত্রে, পাশাপাশি হচ্ছে সাধারণ মানুষকেও বুঝতে হবে যে আমরা এই সিন্ডিকেটের ইয়েতে যাব না। যেমন ফরসে তুমি যদি একটা শাড়ি কিনতে যাও, আমি যদি তোমার সাজেস্ট করি যে এই শাড়িটা কিনো, তুমি কি কিনবা? তুমি সেটাই কিনবা যেটা তোমার পছন্দ হচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রেও ডোন্ট ডিপেন্ড অন সামওয়ান এলস ওপিনিয়ন। কারো ওপিনিয়নে তোমার ডিপেন্ড করার দরকার নাই। একটা মানুষ আসলো, রাস্তার একজন সাধারণ মানুষ এসে তোমার বলতেছে যে ওই ক্লিনিকে ভালো ট্রিটমেন্ট হয়, ওই ডায়াগনস্টিক সেন্টারে ভালো ট্রিটমেন্ট হয়, ডোন্ট ট্রাস্ট ইট। গো দেয়ার, নিজের চোখে দেখো, যে তোমার কাছে যদি মনে হয় যে এটা 100% কোয়ালিফাইড একটা হচ্ছে মেডিকেল সার্ভিস সেন্টার, তাইলে নাও, নাইলে নিও না। এই সিন্ডিকেটটা ভাঙলে আমাদের হেলথ সেক্টর কয়েক হাজার গুণ আগায় যাবে, এতে কোনো সন্দেহ নাই। দেশে কর্মরত চিকিৎসকদের মধ্যে অনেকেই হতাশা বা দেশত্যাগের কথা বলেন। আপনি একজন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক হিসেবে কি বার্তা দিতে চান তরুণদের জন্য? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দেশ ত্যাগের যে ব্যাপারটা বা দেশের বাইরে যাওয়ার যে ব্যাপারটা, ডাক্তাররা দেশের বাইরে যায় তাদের পোস্ট গ্রাজুয়েশন অথবা হচ্ছে বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসার ব্যাপারে দেশের বাইরে যাওয়াটা, এটা যে কোনো ডাক্তার তার পার্সোনাল স্কিল বাড়ানোর জন্য বাইরে যাইতেই পারেন। একটা জিনিস বুঝতে হবে যে একটা ডাক্তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলো, মানে জীবনের প্রায় 16-17 বছর সে পড়াশোনার পিছনে ব্যয় করলো। এরপরে ডিজায়ার্ড যে রেসপেক্টটা, এটা তো সে সোসাইটি থেকে পাচ্ছে না, মানুষ থেকে পাচ্ছে না। অনেকে তার ভিজিট নিয়ে অবজেকশন আছে, অনেকে দেখা গেল তার বিহেভিয়ার নিয়ে অবজেকশন আছে। তো একটা সময় পরে দেখা যায় কি যে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেডিকেল অফিসার উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে স্যালারি পাচ্ছে 30,000 40,000 কাইন্ড অফ লাইক দিস। অথচ একটা জেনারেল লাইনে পড়াশোনা করে কেউ হয়তো দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা 2 লাখ টাকাও স্যালারি পাচ্ছে। তো তার ডিজায়ার্ড স্যালারিটাও কম, ডিজায়ার্ড রেসপেক্টটাও কম। এইখান থেকে হতাশায় এসে সে দেশের বাইরে চলে যাইতেই পারে। এই সিচুয়েশনটা আমাদের চেঞ্জ করতে হবে। একটা মানুষ যখন মেধাবী হয় তার মেধা অনুযায়ী আমাকে জব সেক্টর ক্রিয়েট করতে হবে, এবং তার ডিজায়ার যে প্রাপ্য যে স্যালারি বা যেটা তার অনারিয়াম আমার দেওয়া উচিত সেটা আমাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং এই সেক্টরে যদি সরকারের সবচেয়ে বেশি হচ্ছে নজর দেওয়া উচিত। একটা হেলদি জেনারেশন একটা হেলদি আউটপুট দিবে। একটা হেলদি জেনারেশনের জন্য ডেফিনেটলি স্যাটিসফাইড মেন্টালি হ্যাপি ডাক্তার হচ্ছে একদম 100% নেসেসিটি। সারা বিশ্বের আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার যত দেশ আছে ওইখানে হাইয়েস্ট স্যালারি পায় ডাক্তাররা এক্সেপ্ট বাংলাদেশ। বাংলাদেশে সবচেয়ে লোয়েস্ট স্যালারি পায় ডাক্তাররা। এই জন্যই ওরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে দেশের বাইরে চলে যেতে চায়। সো ইফ উই ওয়ান্ট যে আমরা বাংলাদেশে যদি চেঞ্জ করতে চাই, আমাদেরকে এই সিচুয়েশন চেঞ্জ করতেই হবে। দেয়ার ইজ নো ওয়ে। এবং এটা শুধু আমরা কথা বললেই হবে না, সরকারকেও এই ব্যাপারে হচ্ছে স্পেশাল একটা অ্যাটেনশন দিতে হবে। আপনার পেশাগত জীবনে নিশ্চয়ই কিছু বিশেষ মুহূর্ত রয়েছে যা আপনাকে নাড়া দিয়েছে, সেসব থেকে আমার কিছু জানার ছিল। আমার প্রফেশনাল ফিল্ডের কোনো স্পেশাল এক্সপিরিয়েন্স, উত্তরাতে একটি প্রাইভেট ক্লিনিক আছে, তখন আমি মাত্র ডাক্তার হয়েছি, এবং ওই প্রাইভেট ক্লিনিকের নাম হচ্ছে উত্তরা ক্রিসেন্ট হসপিটাল। আমি ইনডোর মেডিকেল অফিসার হিসেবে কাজ করি। তো রমজানে, প্রথম রমজান, রোজা ছিলাম, সারাদিন ডিউটি করছি, খুব টায়ার্ড ছিলাম। তো জাস্ট সন্ধ্যা ইফতারের ইমিডিয়েট আগে আমি কেবিনগুলোতে একটু রাউন্ড দিচ্ছিলাম। তো একটা কেবিনে একটা খুব বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, তার সাথে তার শুধু নাতি ছিল, এবং উনি ক্যান্সারের রোগী ছিলেন। তো আমি যখন ওনার রুমে রাউন্ড দিই তখন দেখলাম যে ওনার আসলে খাবার কিছু নাই। আমি এর মধ্যে আবার আমার ইফতার এনে আমার রুমের মধ্যে রাখছি যে আমি রাউন্ডটা শেষ করে ইফতার নিয়ে বসবো। এবং ওই পিচ্চি নাতিটারে দেখে আমার খুব খারাপ লাগলো যে একটা ভদ্রমহিলা, মানে অনেক বয়স্ক, প্রায় 60+ এরকম হবে, উনি পড়ে আসেন, নাতিটারও কোনো খাবার নাই। তো আমি আমার রুমে এসে আমার খাবার থেকে কিছু খাবার নিয়ে ওনাকে দিয়ে আসলাম ওনার রুমের মধ্যে। দিয়ে বললাম, ওই পিচ্চিটারে বললাম যে তুমি তোমার নানিরে নিয়ে খাও বলে আমি চলে আসছি। একটু পরে দেখি পিচ্চিটা আমার রুমে আসছে, হাতে একটা ডালিম।
এবং ডালিম দিয়ে বলতেছে যে দাদি এটা আপনার দিছে ইফতারে খাওয়ার জন্য। আমি বললাম না না অসুবিধা নেই, আমার লাগবে না, তোমার দাদি দিয়ে বলো খাইতে। তো ও আমার বলতেছে আপনি যদি এটা না খান দাদি খুব কষ্ট পাবে। তো আমার কাছে মনে হয় ওই ডালিমটা আমার ইফতার না, আসলে দ্যাট ওয়াজ মাই ব্লেসিংস। এইটা হচ্ছে সেই দোয়া, যে দোয়াটা আমি একটা মৃত্যু পথযাত্রী রোগীর কাছ থেকে পাইছি। এটা যেহেতু আমার জীবনে ঘটে যাওয়া ডাক্তারি লাইফ, আমার এরকম অনেক ঘটনা আছে, কিন্তু এইটা আমার কাছে আজ পর্যন্ত টাচি। ওই পেশেন্ট ওই দিন রাত্রেবেলায় ভোর রাতে মারা যায় এবং আমি ওই ডালিম খাই নাই, রেখে দিয়েছিলাম ওইভাবে। এই ঘটনাটা ভুলতে পারি না কখনো। এটা আমার খুব টাচি একটা ঘটনা এবং আমার যখনই মনে পড়ে আমি ওই সিন, আমি ওনাকে দেখতে পারি, আমি আই ক্যান ইমাজিন হার, আমার ওনার চেহারাটাই আমার চোখের সামনে চলে আসে। স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক মূল্যবোধ, এই তিনটি বিষয়ের সমন্বয়ে কিভাবে একটি ভালো রাষ্ট্র গড়া সম্ভব বলে আপনি মনে করেন? তিনটাই খুব বেসিক পিলার: স্বাস্থ্য, শিক্ষা, মানবিক মূল্যবোধ। এবং সত্যি বলতে এইটার দায়িত্ব আসলে এই নতুন জেনারেশনের। যেমন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা যদি আপডেট করতে পারি, আমাদের দেশের মানসিক স্বাস্থ্য যদি আমরা আপডেট করতে পারি, এবং আমাদের দেশের হেলথ সেক্টরটারে আমরা যদি আপডেট করতে পারি, তিনটার কম্বিনেশনে টিচার থেকে শুরু করে সমাজকর্মী, সাংবাদিক বা সমাজের প্রত্যেকটা মানুষের মানবিক মূল্যবোধ যে কথাটা তুমি বললা, এইটা যদি আমরা বাড়াইতে পারি, তাইলে আসলে এই সোসাইটিটা একটা ডিফারেন্ট সিভিলাইজড সোসাইটি হয়ে গড়ে উঠবে। একটা সময় মানুষ ওই যে 2-3 বছর আগে বলতো বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে বা বাংলাদেশ বিদেশের মতো হয়ে গেছে, এটা তো একটা ভেগ টার্ম, তাই না? এখন এই রাস্তা দিয়ে বের হলে দেখা যাবে যে কিছু ছেলে হয়তো ড্রাগ অ্যাডিক্টেড, ছোট ছোট ছেলেরা বড়দেরকে সম্মান করতেছে না, সবাই একটা সেলফ ডিপেন্ডেন্ট স্বাধীন চেতা মনোভাব নিয়ে আসে। ব্যাপারটা এরকম না। স্বাধীনতা মানে এই না যে একটা ছোট মানুষ বড়দের সাথে বেয়াদবি করবে, সোসাইটির ব্রেকডাউন করবে বা ড্রাগ অ্যাডিক্টেড হবে, নট লাইক দিস। এই তিনটা সেক্টরে সবাই যদি কাজ করি গ্র্যাজুয়ালি আমরা, তাইলে আসলে একটা সিভিলাইজড সোসাইটি তৈরি করা সম্ভব, এই বাংলাদেশে অনেক উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। সামাজিক মূল্যবোধটা হচ্ছে এমন একটা শিক্ষা যেটা পরিবার থেকে আসে, সোসাইটি থেকে আসে, সারাউন্ডিংস থেকে আসে, স্কুল থেকে আসে, ভার্সিটি থেকে আসে, অলসো মিডিয়া থেকে আসে। সেটা সোশ্যাল মিডিয়া হইতে পারে, সেটা টিভি মিডিয়া হইতে পারে। সো এই ব্যাপারগুলো আমরা আসলে যখন ভালো একটা কন্টেন্ট ক্রিয়েট হবে, ভালো একটা প্রোগ্রাম ক্রিয়েট হবে, মানুষজন, তুমি চাইলেই কিন্তু এখন একটা ফেসবুক রিলস তোমার বাসায় তোমার ফ্যামিলির সাথে তুমি দেখতে পারবে না। একটা সময় ছিল যে আমরা টিভিতে বিভিন্ন প্রোগ্রাম দেখতাম, বাবা মা ভাই বোন বসে, এক্সাম্পল আছে ইত্যাদি, তাই না? প্রত্যেকটা মানে ফানি ক্লিপসেও কিন্তু হি ইজ গিভিং এ মেসেজ, একটা মেসেজ দিয়ে যাচ্ছে। এই মেসেজগুলো আমাদেরকে দিতে হবে। সো এই তিনটা জিনিসের যখন কম্বিনেশন হবে, এই সোসাইটি উইল বি ডিফারেন্ট অ্যান্ড ডেফিনেটলি আ গ্লোরিয়াস সোসাইটি। আমরা আসলে সেই বাংলাদেশই দেখতে চাই, সংস্কারটা সেরকমই হওয়া উচিত, যেটা দেখে আমরা তো ডেফিনেটলি অ্যাজ এ কন্ট্রিবিউটর উই গোনা ফিল প্রাউড, এবং সারা বিশ্ব প্রাউড ফিল করবে যে না আমরা একটা ডিফারেন্ট বাংলাদেশ দেখি। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নেত্রকোনার আলো এবং স্পেশালি তোমাকেও অনেক ধন্যবাদ, অ্যাজ বিকজ উই ওয়ার্ক টুগেদার ইন ব্রাইট ফেস বিফোর। আমি আগে থেকেই তোমাকে চিনি এবং আশা করছি যে নেত্রকোনার আলো যেভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করছে, এটা নেত্রকোনার পরিবেশ পরিস্থিতি এবং সবকিছুর জন্য অনেক বড় অবদান রাখবে। সো এই প্রোগ্রামের সবাইকে, বিহাইন্ড দ্য সিনে যারা আছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্রোগ্রামে অতিথি করার জন্য। ধন্যবাদ। ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ। দেখছিলেন নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান। এতক্ষণ আমাদের সাথে ছিলেন একজন চিকিৎসক, গবেষক ও সমাজ ভাবনার মানুষ, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা মনোরোগ আসক্তি ও মানসিক স্বাস্থ্য, অক্সফোর্ড, কানাডা। পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন দেখুন। ধন্যবাদ।